আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ে আমরা ১৬তম ক্লাস করব। পূর্বে আমরা ১৫টি ক্লাস শেষ করেছি। আজকে আমরা ১৬তম ক্লাস করব। ১৬তম ক্লাস আমাদের নবম অধ্যায়ের ২য় ক্লাস। নবম অধ্যায়ের প্রথম ক্লাস ১৫তম ক্লাসে আমরা নিয়েছি। আজকে আমরা নবম অধ্যায়ের ২য় ক্লাস করব এবং নবম অধ্যায়ের শেষ ক্লাস করব আজকে। তো আমরা ১৬তম ক্লাসের মাধ্যমে কি, কি জানলাম একটু আমরা বলি। ১৬তম ক্লাসের মাধ্যমে আমরা প্রথম ৩ টি অধ্যায় থিওরি আমরা দেখেছি এবং লাস্টে যে ৩ টি অধ্যায় থিওরি ৭, ৮, ৯ এই ৩ টি অধ্যায় থিওরি আমরা আজকের ক্লাসের মাধ্যমে শেষ করতে যাচ্ছি। হ্যাঁ? তো আজকের টপিক হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলসমূহ অধ্যায়ের হচ্ছে ৯.২১ থেকে আজকের টপিক আমাদের শুরু হতে যাচ্ছে। প্রতিশ্রুতিপত্র কি বা অঙ্গীকারপত্র কি, হ্যাঁ? যে প্রতিশ্রুতিপত্র বা অঙ্গীকারপত্র কি এইটা। এই টপিক থেকে আমাদের আজকের ক্লাস শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে প্রতিশ্রুতিপত্র কি বা অঙ্গীকারপত্র কি, হ্যাঁ? অনেকেই আছে না যে প্রতিশ্রুতি দেয়, অঙ্গীকার করে, হ্যাঁ? তো সেটাই আরকি আমরা আজকে বইয়ের ভাষায় শিখব এবং কিভাবে সেটা প্র্যাকটিক্যালে প্রয়োগ হয় আ সেটাও আমরা দেখব। যে প্রতিশ্রুতিপত্র এক ধরনের হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এক ধরনের হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল। এটি এক ধরনের শর্তহীন অঙ্গীকারপত্র। এটা হচ্ছে এক ধরনের শর্তহীন মানে কোনো শর্ত নেই। শর্তহীন অঙ্গীকারপত্র। তো ব্যাংক দলিলের মাধ্যমে গ্রাহকদের ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রতিশ্রুতিপত্র বলা হয়। ঠিক আছে? প্রতিশ্রুতিপত্রের সংজ্ঞা হচ্ছে ব্যাংক যে দলিলের মাধ্যমে গ্রাহকদের ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রতিশ্রুতিপত্র বলা হয়। এখন ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় ৪ নম্বর ধারায় বলা হয় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত একটি দলিল যা দ্বারা উক্ত ব্যক্তি কোনো ব্যক্তিকে বা তার আদিষ্ট ব্যক্তিকে বা তার দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিঃশর্ত অঙ্গীকার করে তাকে অঙ্গীকারপত্র বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো শর্ত ছাড়া অন্য কোনো ব্যক্তি বা তার আদিষ্ট ব্যক্তিকে বা তার দলিলের বাহককে, হ্যাঁ, তার দলিলের বাহককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নিঃশর্ত যে অঙ্গীকার করে তাকে অঙ্গীকারপত্র বলা হয়। তারপরে আরেকজন বলেছেন কি প্রফেসর এইসকে যাও এর মতে প্রতিশ্রুতিপত্র হচ্ছে এমন এক ধরনের দলিল যাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে প্রদান করবে করা শর্তহীন অঙ্গীকার করা হয়। তো আমদানি রপ্তানি বাণিজ্যে মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিপত্র ব্যবহৃত হয়ে থাকে। তো প্রতিশ্রুতিপত্র জামানত হিসাবেও ব্যবহার করা হয়। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক যে প্রতিশ্রুতিপত্র বা অঙ্গীকারপত্র কেমন হয় দেখতে, সেটা আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। উদাহরণ, আমি মিস্টার জারিফ কবিরকে বা তার আদিষ্ট ব্যক্তিকে ১ বছর পরে ১,০০,০০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ? তো এটা কিভাবে আর কি দেওয়া হয় একটু দেখা যাক। যে জায়ান কবির প্রতিশ্রুতিপত্রের নমুনা। তো ইকো পাবলিকেশনস ৩৯ বাংলা বাজার ঢাকা ১১০০, যে কোনো একটা ঠিকানা দিলেই হবে। টাকার পরিমাণ কত? ১,০০,০০০। এখানে ডান পাশে তারিখ থাকবে ৩ মার্চ ২০২২ লেখা আছে, ২০২৬ দিলেই হবে বা ২৫ দিলেই হবে, একটা দিলেই হবে। তারপর স্ট্যাম্প, হ্যাঁ? এই পাশে একটা স্ট্যাম্প। এই স্ট্যাম্প হচ্ছে কি? এই স্ট্যাম্প হচ্ছে তোমার দেখবা যে যারা হচ্ছে স্ট্যাম্পটা কিনতে পাওয়া যায়, ডাকঘরে কিনতে পাওয়া যায়, একটা স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, হ্যাঁ? ছোট্ট একটা হচ্ছে টিকেট মতো আরকি স্ট্যাম্প একটা পাওয়া যায়, সিল আরকি এক কথায়। তো এখানে একটা স্ট্যাম্প লাগাই দেয় আরকি। তো আমি এই মর্মে অঙ্গীকার করছে যে অদ্য তারিখ হতে, অর্থাৎ যেকোনো একটা নির্দিষ্ট তারিখ হতে আগামী ১ বছর পরে প্রাপ্ত মূল্যের বিনিময়ে জনাব জারিফ কবিরকে বা তার আদেশক্রমে ১,০০,০০০ টাকা মাত্র পরিশোধ করবে। ঠিক আছে? এখানে ১,০০,০০০ টাকা দিচ্ছে এবং ১ বছর পরেও সে কোনো শর্ত ছাড়া, কোনো সুদ ছাড়া, কোনো লাভ ছাড়া আবার পুনরায় ১,০০,০০০ টাকায় মাত্র পরিশোধ করবে। তো এই হচ্ছে আমাদের অঙ্গীকারপত্রের একটা নমুনা। ঠিক আছে? জাস্ট একটা সিম্পল বিষয়। আচ্ছা।
এখন আসি যে অঙ্গীকার পত্র বা প্রতিশ্রুতি পত্রের কি কি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানবো। যে প্রতিশ্রুতি পত্র এক ধরনের হস্তান্তর দলিল। এই দলিলের নিম্নলিখিত বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। নিম্নে সেটা দেখানো হলো যে লিখিত দলিল। হ্যাঁ, অঙ্গীকার পত্র একটি লিখিত দলিল। মুখে মুখে দিলে হয় কি, অনেক সময় মনে থাকে না। হুম, দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা দিয়েছে, তখন দেখা যাচ্ছে 2 বছর 5 বছর পরে যে বলবে না 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 তুমি 1 লক্ষ দেওনি, তুমি 80,000 টাকা দিয়েছো। আমার খুব ভালো করেই মনে আছে, এমনটাই হয়ে থাকে। ঠিক আছে, আর এই বিষয়টা যদি লিখিত আকারে থাকে তখন কিন্তু আর মানে সরানোর করতে পারে না যে ওখানে লিখিত অবস্থায় আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকায় তোমাকে দিতে হবে। আর যদি অলিখিত থাকে সেখানে একটা ঝামেলা থাকে। ম্যাক্সিমাম প্রায় ক্ষেত্রে এই ঝামেলাটা হয় যে যে পরিমাণ টাকা নেয় তখন সে অস্বীকার করে, বেশিরভাগই অস্বীকার করে যে না এই টাকাটা আমি নিই নাই, বা এত টাকা নিই নাই, আমি এই পরিমাণ দিয়েছিলাম, ঠিক আছে, বা এতটুকু দিয়েছিলে। এইরকম আর কি একটা ঝামেলা লেগে যায়। এই জন্য অঙ্গীকার পত্রকে একটা লিখিত দলিল বলা হয়। স্টাম্প, যে প্রতিশ্রুতি পত্রে উপযুক্ত মূল্যের স্টাম্প লাগাতে হয়, সেটা 10 টাকার হোক, 20 টাকার হোক, 50 টাকার হোক, 100, 150, 500 টাকার স্টাম্প এখানে লাগাতে হয়। যেমন তোমার ওইটা হচ্ছে ইসের পরে টাকার অঙ্কের উপর নির্ভর করে। টাকার পরিমাণ বেশি হলে বেশি টাকার স্টাম্প লাগানো হয়, টাকার পরিমাণ কম হলে কম টাকার স্টাম্প লাগানো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে স্বাক্ষর। অঙ্গীকার পত্রে প্রতিশ্রুতিদাতার স্বাক্ষর থাকবে, অর্থাৎ যে হচ্ছে টাকাটা নিবে তার স্বাক্ষর থাকবে এবং যে দিবে তারও স্বাক্ষর থাকবে। প্লাস আরও অন্যান্য যারা সাক্ষী থাকবে, রাজসাক্ষী এক কথায় বলা হয়, তারাও ওখানে স্বাক্ষর করবে যে টাকাটা নেওয়ার সময় এবং দেওয়ার সময় কাদের সামনে দিয়েছে, এরকম একটা স্বাক্ষর হয়। আচ্ছা, শর্তহীন, মানে প্রতিশ্রুতিপত্র অবশ্যই শর্তহীন হবে, অর্থাৎ কোনো শর্ত থাকবে না যে আমি 1 লক্ষ টাকা দিচ্ছি এর বিনিময়ে এটা দিতে হবে বা এর বিনিময়ে এর থেকে বেশি দিতে হবে, এমন কোনো শর্ত থাকবে না। তারিখ, প্রতিশ্রুতিপত্রে নির্দিষ্ট তারিখ থাকবে, অর্থাৎ যে তারিখের টাকাটা লেনদেন হবে ওই নির্দিষ্ট তারিখ দেওয়া হবে, আগামী 1 বছরের জন্য আর কি, বা 2 বছরের জন্য। নির্দিষ্ট অর্থ, অঙ্গীকারপত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট হবে। হ্যাঁ, কোনো কাটাকাটি ঘষা মাজা করা যাবে না, আর নির্দিষ্ট অর্থের পরিমাণ ওখানে লিখতে হবে। বিহিত মুদ্রা, অর্থাৎ অঙ্গীকারপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা অবশ্যই দেশীয় প্রচলিত মুদ্রায় পরিশোধ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি পরিশোধ, অর্থাৎ অঙ্গীকারপত্র নির্দিষ্ট সময়ে বা চাহিদা মাত্র পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে বা চাহিদা মাত্রই পরিশোধ করতে হবে। তো পরিশেষে বলা যায় যে অঙ্গীকারপত্র ঋণের দলিল বা প্রতিশ্রুতিপত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা অঙ্গীকারপত্র সম্পর্কে জানলাম, অঙ্গীকারপত্রের কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার দেখি যে অঙ্গীকারপত্রের ব্যবহার বা প্রতিশ্রুতিপত্রের ব্যবহার কি, কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা একটু দেখি। যে অঙ্গীকারপত্র হচ্ছে এক ধরনের নিশ্চয়তা প্রদানকারী দলিল। বর্তমান আধুনিক বিশ্বে অঙ্গীকারপত্রের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিম্নে প্রধান ব্যবহারিক ক্ষেত্রগুলো তুলে ধরা হলো। তো বিনিময়ের মাধ্যম, অঙ্গীকারপত্র লেনদেন পরিশোধে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। ঋণের দলিল, অঙ্গীকারপত্র ঋণপত্রের চূড়ান্ত দলিল হিসেবেও ব্যবহার হয়ে থাকে। অর্থের বিকল্প ব্যবহার, নগদ অর্থের বিকল্প হিসেবে অঙ্গীকারপত্র ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ঝুঁকিমুক্ত লেনদেন, ঝুঁকিমুক্ত লেনদেনের ক্ষেত্রে অঙ্গীকারপত্র ব্যবহার করা হয়, তাছাড়া এটি সহজে ব্যবহার করা যায়। তাহলে এই যে বিনিময়ের মাধ্যম, দলিল, ঋণের দলিল, অর্থের বিকল্প ব্যবহার হিসাবে, তারপর ঋণমুক্ত লেনদেন, ঝুঁকিমুক্ত লেনদেন হিসাবে এগুলো ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে জামানত, অঙ্গীকারপত্র ঋণপত্রের জামানত হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে লেনদেন পরিশোধ, হচ্ছে ব্যবসা বাণিজ্যের লেনদেন পরিশোধ অঙ্গীকারপত্র ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সম্পত্তি, অঙ্গীকারপত্র এক ধরনের সম্পত্তি, এটি সংরক্ষণ করা যায় এবং এটি বন্ধক রেখে ঋণ গ্রহণ করা যায়। ওকে। বাট্টাকরণ, অঙ্গীকারপত্রে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ থাকে, তাই নির্দিষ্ট তারিখের পূর্বে এটি বাট্টা করা যায়। পরিশেষে বলা যায় যে অঙ্গীকারনামা এক ধরনের আইনসম্মত হস্তান্তরযোগ্য দলিল, এটি ঝুঁকিমুক্ত ও সহজে বহনযোগ্য, তাই এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্গীকারপত্র সম্পর্কে জানলাম, অঙ্গীকারপত্রের বৈশিষ্ট্য কি এবং অঙ্গীকারপত্রের ব্যবহার কি, 3টা টপিক সম্পর্কে আমরা কিন্তু জানলাম। আচ্ছা, পরবর্তীতে আসি যে চেক। চেক নিয়ে তো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এবার দেখব আমাদের টপিক হচ্ছে দাগ কাটা চেক কি। হ্যাঁ, যে দাগ কাটা চেক কি। আচ্ছা, দাগ কাটা চেক আমরা হালকা একটু আলোচনা করেছি, আজকে একটু বিস্তারিত দেখি। দাগ কাটা চেক এক ধরনের অর্থ স্থানান্তরের দলিল। এটি এক ব্যাংকের হিসাব থেকে অন্য ব্যাংকের হিসাবে স্থানান্তর করা যায়। যে চেকের বাম পাশে কর্নারে আড়াআড়িভাবে দুটি সমান্তরাল সরল রেখা টানা হয় তাকে দাগ কাটা চেক বলা হয়। তো
তো এই দাগ কাটা চেক এখন প্র্যাকটিক্যালি তোমাকে দেখতে হলে যাদের কাছে চেক আছে, এবার চেকের কাছে যাও, চেকে দেখো যে দাগ কাটা আছে কিনা, আর এইভাবে দাগ কাটা আছে কিনা। তারপর হচ্ছে দাগ কাটার চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার থেকে সংগ্রহ করা হয় যায় না। ব্যাংকে চেক জমা দেওয়া হলে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর হয়ে তা প্রাপকের হিসাবে জমা হয়। এটি নিরাপদ চেক হিসেবেও পরিচিত। বাহক ও হুকুম উভয় চেকে দাগ কাটা থাকতে পারে। দাগ কাটা চেক দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে সাধারণ দাগ কাটা, এক হচ্ছে বিশেষভাবে দাগ কাটা। তো সাধারণ দাগ কাটার চেকে দুই দাগের মাঝখানে কোনো কিছু লেখা থাকে না, কিন্তু বিশেষভাবে যেটা দাগ কাটা থাকে দুই দাগের মাঝে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে, এটা কোন ব্যাংক সেই ব্যাংকের নাম উল্লেখ থাকে। তাহলে এই হচ্ছে আমাদের দাগ কাটা চেক। এবার আসি দাগ কাটা চেক ও দাগবিহীন চেকের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, দাগ কাটা চেক এবং দাগবিহীন চেকের মধ্যে পার্থক্য কি। দাগ কাটা চেক এবং দাগবিহীন চেক, নিম্নে এদের পার্থক্য দেওয়া হলো উদাহরণসহ। দাগ কাটা চেক হচ্ছে যে চেকের বাম পাশের কর্নারে দুটি সমান্তরাল সরল রেখা টানা থাকে তাকে দাগ কাটা চেক বলা হয়। দাগবিহীন চেক হচ্ছে যে চেকের কোনো ধরনের দাগ থাকে না এবং সরাসরি ব্যাংক কাউন্টার থেকে অর্থ সংগ্রহ করা যায়, তাকে দাগবিহীন চেক বলা হয়। তো পার্থক্যের বিষয় প্রকৃতিগত, বাম হচ্ছে দাগ কাটা চেক আর ডান পাশে হচ্ছে দাগবিহীন চেক। তো প্রকৃতিগত হচ্ছে বাম পাশের কর্নারে দুটি সমান্তরাল দাগ টানা থাকবে, পৃথক কোনো দাগ থাকে না। অর্থ সংগ্রহ, ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়, আর সরাসরি ব্যাংক কাউন্টার থেকে অর্থ সংগ্রহ করা যায়। তারপর হচ্ছে নিরাপত্তা, অধিক নিরাপদ, কম নিরাপদ। তারপর হচ্ছে বড় ধরনের লেনদেনের ক্ষেত্রে এর ব্যবহার বেশি হয়, স্বল্প পরিমাণ লেনদেনের ক্ষেত্রে এর ব্যবহার বেশি হয়। হস্তান্তর, অবাধে হস্তান্তর করা যায় না, অবাধে হস্তান্তর করা যায়। অর্থ সংগ্রহের মাধ্যমে প্রাপকের ব্যাংক হিসাব, অর্থ সংগ্রহের মাধ্যম হচ্ছে সরাসরি ব্যাংক কাউন্টার। ঠিক আছে, অর্থ সংগ্রহের মাধ্যম হচ্ছে প্রাপকের ব্যাংক হিসাব। এখানে দাগ কাটা চেকের মাধ্যমে এই লেনটা হয়ে থাকে সম্পূর্ণ হচ্ছে কি আচ্ছা চেকের মাধ্যমে হয়ে থাকে। দেখা যাচ্ছে একজনের থেকে ব্যবসায়িক কাজে বা জমি জায়গার বিষয়ে বা অন্যান্য বিষয়ে বড় অঙ্কের টাকা যখন লেনদেন করা হয় তখন কিন্তু ওই ব্যাংক থেকে টাকা উঠিয়ে তারপরে লেনদেন করা এটা ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় সাপেক্ষ। তো এখন এইটার বিকল্প খুব সহজে যেটা করা হয় সেটা হচ্ছে দাগ কাটা চেকের মাধ্যমে করা যায়। আর সেটা হচ্ছে আমি প্রাপক, আচ্ছা আমি প্রেরক আর একজন প্রাপক, হ্যাঁ আমি হচ্ছে প্রেরণ করছি ওই প্রাপকের কাছে একটা চেক হস্তান্তর করেছি, উনি কি করছে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে ইচ্ছা মতন টাকা উঠায় নিতে পারবে পরবর্তীতে। তো এইভাবে আর কি লেনদেন হয়ে থাকে। তারপর হচ্ছে গ্রাহকের প্রকৃতি, যে ব্যবসায়ী শিল্পপতি ও অফিস লেনদেনের ব্যবহৃত হয়ে থাকে, এই যেখানে বলেই দেওয়া আছে সাধারণ মানুষের লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ বড় বড় ব্যবসায়ী শিল্পপতি বা অফিসের লেনদেনে এই দাগ কাটা চেক ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, ঋণ আমানত সৃষ্টি, এই চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি হয়, আর এই চেকের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি হয় না। পরিবর্তন, আদেশটা দাগ বাতিল করে এই চেককে সাধারণ চেকে রূপান্তর করতে পারে, অর্থাৎ আদেশটা মানে যার এই দাগ কাটা চেক আর কি আছে এইরকম অ্যাকাউন্ট যার আছে, তো সে চাইলে কিন্তু সাধারণ যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে বা সাধারণ চেকে রূপান্তর করতে পারে। আর এই জাতীয় চেকে দুটি সমান্তরাল রেখা টেনে দাগ কাটা চেকে রূপান্তর করা যায়, অর্থাৎ আদেশটা হচ্ছে দাগ বাতিল করে সাধারণ চেকে রূপান্তর করা যায়, আবার হচ্ছে সাধারণ চেককেও হচ্ছে দাগ কাটা চেকে রূপান্তর করা যায়। ঠিক আছে, অর্থাৎ দুইটাই পরিবর্তন করা যায়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের দাগ কাটা এবং দাগবিহীন চেকের পার্থক্য। এবার আসি যে অঙ্গীকারপত্র ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, অঙ্গীকারপত্র কি সেটা তো আমরা দেখলাম, বিনিময় বিল সেটাও কিন্তু আমরা একটু হলেও দেখছি, তাই না, পূর্বের ক্লাসে। তো অঙ্গীকারপত্র হচ্ছে আর বিনিময় বিল উভয় ধারণা হস্তান্তরযোগ্য দলিল হিসেবে গণ্য হয়। তো নিম্নে উভয়ের সংখ্যা সহ পার্থক্য দেখানো হলো। অঙ্গীকারপত্র হচ্ছে ব্যাংক যে দলিলের মাধ্যমে গ্রাহকদের ঋণ পরিশোধের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রতিশ্রুতিপত্র বলা হয়। আর বিনিময় বিল হচ্ছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিঃশর্ত নির্দেশনামাকে বিনিময় বিল বলা হয়। ঠিক আছে, পার্থক্য হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। অঙ্গীকারপত্র হচ্ছে এটি এক ধরনের লিখিত প্রতিশ্রুতি, আর বিনিময় বিল হচ্ছে এটি দেনাদানের উপর একটি আদেশ। হস্তান্তর, এটি হস্তান্তরযোগ্য নয়। অঙ্গীকারপত্র হচ্ছে হস্তান্তরযোগ্য নয়, আর বিনিময় বিল হচ্ছে এটি হস্তান্তরযোগ্য। স্বীকৃতি, স্বীকৃতির প্রয়োজন হয় না, গ্রাহক কর্তৃক স্বীকৃতির প্রয়োজন হয়। পক্ষ, দুটি পক্ষ থাকে যথা প্রতিশ্রুতি দাতা ও প্রতিশ্রুতি গ্রহীতা।
তিনটি পক্ষ থাকে, সেটা বিল প্রস্তুতকারী একজন, গ্রাহক একজন এবং প্রাপক একজন। প্রাথমিক দায়িত্ব অর্থ প্রদানের হচ্ছে প্রাথমিক দায়িত্ব প্রতিশ্রুতি দাতার, আর প্রাথমিক দায়িত্ব বিল গ্রাহকের। বিজ্ঞপ্তি প্রতিশ্রুতি দাতার নিকট বিজ্ঞপ্তি দিতে বাধ্য, অমর্যাদা হলে নোটিশ প্রদানের বাধ্যতামূলক নয়। তো পরিশেষে বলা যায় যে অঙ্গীকারপত্র বিনিময় বিল উভয়ের গুরুত্ব রয়েছে, তবে বিনিময় বিলের ব্যবহার অপেক্ষাকৃত বেশি। ঠিক আছে, বিনিময় বিলটা একটু অলিখিত, সহজে আদান প্রদান করা যায়, যার কারণে এটা একটু সহজলভ্য। আর বিনিময় বিল হচ্ছে যেহেতু আদান প্রদান করা যায় না, যার কারণে সরি, অঙ্গীকারপত্র যেহেতু আদান প্রদান করা যায় না, তো এই কারণে এটা একটু দুর্লভ আর কি। এবার আসি যে চেকের অনুমোদন। হ্যাঁ, যে চেকের অনুমোদন কি? তো ইংরেজিতে ইন্ডোর্সমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ইন্ডোরসাম থেকে উৎপত্তি ঘটেছে, যার অর্থ হচ্ছে পিছন পিঠে স্বাক্ষর করা। চেকে দেখবো যে পিছন পিঠে স্বাক্ষর করতে হয়। কারো নিকট হস্তান্তরের উদ্দেশ্যে চেকের পিঠে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলা হয়। হ্যাঁ, তো চেক বৈধভাবে অনুমোদনের মাধ্যমে একজনের নিকট থেকে অন্যজনের নিকট হস্তান্তর করা হয়। তো হস্তান্তরযোগ্য দলিলের 15 নম্বর ধারায় বলা হয় যে, এই যে ধারা বলছে এটা কিন্তু আমাদের সংবিধানের ধারা না, এটা হচ্ছে আমাদের ব্যাংকের একটা নিয়ম কানুন আছে, ব্যাংকের একটা আইন আছে, ব্যাংকের একটা ল আছে, সেই ধারায় আর কি। ঠিক আছে, তো হস্তান্তরযোগ্য দলিলের 15 নম্বর ধারায় বলা হয় যে, প্রস্তুতকারী চেকের বিপরীতে হস্তান্তরের উদ্দেশ্যে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলা হয়। হস্তান্তরযোগ্য দলিলের 15 নং ধারায় বলা হয় যে, প্রস্তুতকারী চেকের বিপরীতে হস্তান্তরের উদ্দেশ্যে স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলা হয়। তো চেক অনুমোদনের জন্য কতগুলো নিয়ম রয়েছে, নিম্নে সেগুলো দেখানো হোক। যে বাহক চেক শুধুমাত্র প্রদানের মাধ্যমে অনুমোদন বা হস্তান্তর করা যায়। হুকুম চেকের উল্টো দিকে প্রাপকের স্বাক্ষর প্রদান করে অনুমোদন করা হয়। চেক আংশিকভাবে অনুমোদনযোগ্য নয়, অবশ্যই সম্পূর্ণ চেকের অনুমোদন হতে হবে। দাগ কাটা চেক হস্তান্তর করা যায় না। চেকে 2 বা তার অধিক অনুমোদন স্বাক্ষর থাকলে প্রতিটি ক্রমানুসারে ধরা হয়। প্রাপক বা তার পক্ষে আইনানুগ প্রতিনিধি স্বাক্ষর করে অনুমোদন করতে পারে। হুকুম চেক প্রাপক একাধিক হলে সকলের স্বাক্ষরের মাধ্যমে চেক অনুমোদিত হবে। তো আলোচনা থেকে বলা যায় যে, হস্তান্তরের উদ্দেশ্য চেকের পিঠে বা সংযুক্ত কাগজে প্রাপক কর্তৃক স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলা হয়। এই হচ্ছে আমাদের চেকের অনুমোদন। এবার আসি যে পে অর্ডার। পে অর্ডার কি? এটা কিন্তু আমরা সে প্রথমেও দেখছিলাম মনে হয়, তারপরে এর আগের ক্লাসও দেখছি, এই ক্লাসও একটু দেখছি। তো পে অর্ডার কি একটু আমরা দেখি। যে কোনো ব্যাংকের কোনো শাখাকে নির্দিষ্টমান অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দলিলের ধারককে চাইবে মাত্র প্রদানের জন্য যে লিখিত নির্দেশ প্রদান করা হয় তাকে পে অর্ডার বলা হয়। আবার বলছি যে কোনো ব্যাংকের কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দলিলের ধারককে চাহিদা মাত্র প্রদানের জন্য যে লিখিত নির্দেশ প্রদান করা হয় তাকে হচ্ছে পে অর্ডার বলা হয়। তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক সংজ্ঞায় বলা হয় যে, পে অর্ডার এমন এক ধরনের চেক যা প্রাপক নির্দিষ্ট ব্যাংকের ইস্যুকারী শাখা হতে ভাঙাতে পারে। তো পে অর্ডারের ধারণাকে বিশ্লেষণ করলে নিম্নলিখিত বৈশিষ্ট্য পাওয়া যায়। একটি হচ্ছে এটি হচ্ছে হস্তান্তরযোগ্য নয়, আর 2 হচ্ছে এটি নগদ টাকার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। 3 হচ্ছে নির্দিষ্ট ফি সহ অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংক পে অর্ডার প্রস্তুত করে থাকে। প্রস্তুতকারী শাখা নিজেই অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়। তো পরিশেষে বলা যায় যে, পে অর্ডার এক ধরনের অহস্তান্তরযোগ্য চেক যা টাকা প্রাপ্তির পূর্ণ নিশ্চয়তা প্রদান করে থাকে। ওকে, তাহলে আমরা পে অর্ডার সম্পর্কে জানলাম। এবার আসি অর্থ পাচার বা মানি লন্ডারিং কি। অর্থ পাচার বা মানি লন্ডারিং কি, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এই বিষয়টা আমাদের জানা খুবই দরকার, জরুরি। আর জেনেই বা কি করবো, ঠিক আছে, যারা করছে তারা তো করছে, যারা পারছে না কিছুই পারছে না। তো সাধারণত অবৈধ উপায়ে অর্থ পাচার করাকে মানি লন্ডারিং বলা হয়। তো অর্থাৎ অবৈধ উপায়ে বিদেশে মুদ্রা স্থানান্তর করাকে মানি লন্ডারিং বলা হয়। তো দালাল বা প্রতারক শ্রেণী হুন্ডির মাধ্যমে বিদেশে অবৈধ উপায়ে অর্থ স্থানান্তর করে থাকে, যা মানি লন্ডারিং নামে পরিচিত। তো 1997 সাল থেকে বাংলাদেশ বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে। বাংলাদেশ 2002 সালে জাতীয় সংসদে মানি লন্ডারিং আইন পাস হয়। তো অসাধু রপ্তানিকারক, আমদানিকারক এবং হুন্ডি ব্যবসায়ী দেশীয় মুদ্রা বিদেশে পাচার করে থাকে।
এই জাতীয় অর্থ অবৈধ উপায়ে উপার্জিত হয়ে থাকে। সরকারি রাজস্ব হিসাবে এটি অন্তর্ভুক্ত হয় না। কর ফাঁকি দিয়ে ঘুষ, মাদক, ড্রাগ ব্যবসা, কালোবাজারি, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র ব্যবসায়ী মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ পাচার করে থাকে। তো মানি লন্ডারিং এর বর্তমান বিশ্বে একটি আলোচিত ঘটনা। তো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কর্তৃক সংখ্যায় বলা হয় যে মানি লন্ডারিং হচ্ছে অবৈধ উপায়ে বিদেশে অর্থ স্থানান্তর প্রক্রিয়া। তো উদাহরণ, বাংলাদেশের কোনো অসাধু সরকারি কর্মকর্তা ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করে অবৈধ ও গোপনীয়ভাবে কানাডায় বা আমেরিকায় বা লন্ডনে বা দুবাই বা মালয়েশিয়ায় যে কোনো দেশে অর্থ স্থানান্তর করলে তা মানি লন্ডারিং হিসেবে গণ্য হবে। তো বৈশিষ্ট্য, আন্তর্জাতিক মুদ্রা আইনে এটি অপরাধমূলক কাজ। তবু কোনো আন্তর্জাতিক মুদ্রা আইনে এটি হচ্ছে অপরাধমূলক কাজ, কিন্তু প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কেননা এই আইন যারা পাশ করছে তারা কিন্তু এর সাথে জড়িত। কিভাবে জড়িত একটু বলি। এই যে আইন কানুন, এগুলো কারা তৈরি করেছে? ধনী দেশ। ধনী দেশ। এইবার ধনী দেশ যারা, তারা কিভাবে ধনী হলো? এই যে গরিব রাষ্ট্র, দুর্নীতিগ্রস্ত যে রাষ্ট্রগুলো আছে, এখানে বিভিন্ন আমলা আছে, ব্যবসায়ী আছে, তারপরে দালাল চক্র আছে, সন্ত্রাস আছে। তারা কি করে? যে দেশে নিরাপত্তা পায় ওই দেশে টাকা পাঠাতে থাকে। ঠিক আছে, ওখানে জমি জায়গা, ব্যবসা বাণিজ্য সব কিছু করে ফেলে আর কি। তো এখন যারা ধনী, ওরা বসে থেকে যদি টাকা পয়সা পেয়ে যায়, ঠিক আছে, ওরা কি চাবে যে এটা আইন করে আমাদের দেশে টাকা না আসুক? কখনোই চাবে না। তো এই জন্যই ধনী দেশ আরো ধনী হচ্ছে, গরিব দেশ আরো গরিব হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র দেখবা জাতিসংঘ আছে, মানবাধিকার যত লঙ্ঘন হচ্ছে বিশ্বে, গরিব রাষ্ট্রে একটাও কিন্তু সেইভাবে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। ঠিক আছে, বরং ধনী রাষ্ট্রগুলোই হচ্ছে অত্যাচার চালাচ্ছে। তো এইভাবে যত আইনই থাকুক, আইনের ফাঁক ফোকর থাকবেই। তো আন্তর্জাতিক মুদ্রা আইনে এটি অপরাধমূলক কাজ হলেও কিন্তু তার প্রয়োগ নেই। অবৈধ উপায়ে অর্থ স্থানান্তরের মাধ্যমে আন্তর্জাতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশীয় সম্পদ দেশের বাইরে চলে যায়, অপরাধ প্রবণতা বৃদ্ধি করে, মুদ্রার বিনিময় বাজার অস্থিতিশীল করে তোলা। পরিশেষে বলা যায় যে মানি লন্ডারিং এর অর্থের অবৈধ স্থানান্তরকে নির্দেশ করে মুদ্রা বাজারে অপরাধমূলক কর্মকাণ্ডে মানি লন্ডারিং এর প্রভাব বিস্তার করে। তাহলে আমরা মানি লন্ডারিং সম্পর্কে জানলাম। হ্যাঁ, এক কথায় অবৈধ অর্থ, অবৈধ টাকা পয়সা, যেটা আর কি আমরা দেশ থেকে বিদেশে পাচার করি। লক্ষ লক্ষ কোটি টাকা আমরা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছি, অনেক আছে। এবার পরবর্তী টপিক হচ্ছে চেক ও বিনিময় বিলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, চেক সম্পর্কে আমরা জানি, বিনিময় বিল এটাও আমরা জানি। তো চেক ও বিনিময় বিল উভয় ধারণা লিখিত হস্তান্তরযোগ্য ঋণের দলিল হিসেবে বিবেচিত হয়। নিম্নে উভয়ের সংখ্যা সহ পার্থক্য দেওয়া হলো। এক হচ্ছে চেক, ব্যাংকের প্রতি গ্রাহকের লিখিত শর্ত নির্দেশকে চেক বলা হয়। বিনিময় বিল, কোনো ধরনের শর্ত ছাড়া কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে তাকে বিনিময় বিল বলা হয়। প্রকৃতিগত, চেক হচ্ছে ব্যাংকের প্রতি লিখিত নির্দেশ, বিনিময় বিল হচ্ছে পাওনাদার কর্তৃক দেনাদার উপর লিখিত নির্দেশ হচ্ছে বিনিময় বিল। প্রস্তুতকারক, আমানতকারী কর্তৃক প্রস্তুত করা হয় চেক, আর পাওনাদার কর্তৃক প্রস্তুত করা হয় চেক। স্ট্যাম্প ব্যবহারের প্রয়োজন হয় না, আর বিনিময় বিলে নির্দিষ্ট মূল্যের স্ট্যাম্প লাগানোর প্রয়োজন হয়। তারপরে স্বাক্ষর, শুধুমাত্র আমানতকারীর স্বাক্ষর হলেই চলে, আর বিলে আদেশটা ও আদিষ্ট উভয়ের স্বাক্ষর থাকতে হয়। বাট্যাকরণ, এটি বাট্যাকরণ করা যায় না, আর এটি পূর্ণ বাট্যাকরণ করা যায়। পুনরায় কিন্তু আবার হচ্ছে কি মেয়াদ বাড়ানো যায়, ওইটা পুনরায় আবার ঋণ দেওয়া যায়। তারপর হচ্ছে পরিশোধ সময়, চাহিদা মতো চেকের অর্থ ব্যাংক পরিশোধে বাধ্য থাকে, আর নির্দিষ্ট মেয়াদ শেষে চাহিদা মাত্র পরিশোধযোগ্য। স্বীকৃতির প্রয়োজন পড়ে না, আদিষ্ট কর্তৃক হচ্ছে স্বীকৃত হতে হয়। আচ্ছা, ফর্ম, ব্যাংক কর্তৃক ছাপানো ফর্মে তৈরি করা হয়, সাদা কাগজে পাওনাদার বিল প্রস্তুত করা হয়। আলোচনা থেকে বলা যায় যে প্রকৃতি ও ব্যবহারগত দিক থেকে চেক ও বিনিময় বিল পরস্পর ভিন্ন, তবে চেকের ব্যবহার তুলনামূলক বেশি। ব্যাংক ড্রাফট, এটা শেষ টপিক। ব্যাংক ড্রাফট কি? আধুনিক ব্যাংক ব্যবসায়ে ব্যাংক ড্রাফট একটি গুরুত্বপূর্ণ হস্তান্তরযোগ্য ঋণের দলিল।
এটি দেশের অভ্যন্তরে ও বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অর্থ স্থানান্তর করতে সহায়তা করে থাকে। ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রস্তুতকারী ব্যাংক তার দেশি বা বিদেশি কোনো শাখা বা প্রতিনিধিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রাপককে পরিশোধের নির্দেশনা দেয়। হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞায় বলা হয় যে ব্যাংকের একটি অফিস একই ব্যাংকের অন্য অফিসকে চাহিদা মাত্র নির্দিষ্ট অর্থ প্রদানের যে নির্দেশ প্রদান করে তাকে ব্যাংক ড্রাফট বলা হয়। অর্থাৎ ব্যাংকের একটা শাখা ওই ব্যাংকেরই আরেকটা শাখায় চাহিদা মাত্র নির্দিষ্ট অর্থ প্রদানের যে নির্দেশ প্রদান করা হয় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে, সেটাই হচ্ছে ব্যাংক ড্রাফট। তো ব্যাংক ড্রাফটের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তরিত হয়। এটি অর্থ স্থানান্তরের একটি প্রচলিত পদ্ধতি। প্রফেসর এইচ.পি. শেলডন এর মতে ব্যাংক ড্রাফট বলতে কোনো ব্যাংক বা তার পক্ষে কেউ তৈরি করে যার মাধ্যমে একটি গ্রহীতার আদেশ অনুসারে চাহিদা মাত্র ব্যাংকের প্রধান অফিসকে বা অন্য কোনো শাখা অফিসকে অর্থ প্রদান করতে বলা হয়। যেমন কোনো চাকরি পরীক্ষায় 1000 টাকার ব্যাংক ড্রাফট চাওয়া হলো, যেখানে বিজ্ঞাপন প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব নম্বর এবং নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ আছে। তো প্রার্থীরা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সমপরিমাণ টাকা ও কমিশন প্রদান করবে। তো ব্যাংক একটি আজ্ঞাপত্র প্রার্থীকে প্রদান করবে। পরবর্তীতে আজ্ঞাপত্র ব্যাংক হিসাবে জমা দেওয়া হলে ব্যাংকের নির্দিষ্ট শাখা উক্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। যে কোনো চাকরি পরীক্ষায় 1000 টাকার ব্যাংক ড্রাফট চাওয়া হলো, যেখানে বিজ্ঞাপন প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব নম্বর এবং নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ আছে। হ্যাঁ, হিসাব নম্বর এবং নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ আছে। তো প্রার্থীরা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সমপরিমাণ টাকা ও কমিশন প্রদান করবে। ব্যাংক একটি আজ্ঞাপত্র প্রার্থীকে প্রদান করবে, অর্থাৎ টাকা নিয়েছে, উত্তোলন করেছে, সেই হিসাবে একটা আজ্ঞাপত্র প্রার্থীকে প্রদান করবে। তো পরবর্তীতে আজ্ঞাপত্র ব্যাংক হিসাবে জমা দেওয়া হলে ওই আজ্ঞাপত্রটা ব্যাংক হিসাবে যখন জমা দেওয়া হবে, ব্যাংকের নির্দিষ্ট শাখা উক্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। তো এই ছিল আমাদের শেষ টপিক। তাহলে আমরা অলরেডি 6টা অধ্যায় শেষ করলাম, আর মাত্র আছে আমাদের 3টা অধ্যায়। সেই 3টা অধ্যায় থিওরি প্লাস গণিত, 2টা টপিক একসাথে করতে হবে। এখন আগেও বলেছি একটা কথা, এখনো বলছি যে আমরা সিরিয়ালি ধরে ধরে না করায় প্রথম 3টা অধ্যায় করলাম, তারপরে লাস্টের 3টা অধ্যায় কেন করলাম, মাঝের 3টা কেন বাদ রাখলাম, সেটা আগেও বলেছি। আজকে আর একবার বলছি যে আমাদের মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন বিষয়ে মোট হচ্ছে 9টা অধ্যায়। ঠিক আছে, তো 9টা অধ্যায়ের মধ্যে প্রথম 3টা অধ্যায় সম্পূর্ণ থিওরি, মাঝের 3টা অধ্যায় থিওরি এবং গণিত, আর লাস্টের যে 3টা অধ্যায় আছে সেখানে সম্পূর্ণ থিওরি। তো পড়ার সুবিধার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে মুদ্রা ব্যাংকিং অর্থায়ন বিষয়ে বিগত সালগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে অঙ্কের পরিমাণ কেমন। হয়তো কোনো বছরে 14 মার্কের এসেছে, কোনো বছরে 20 মার্কের আসছে, কোনো বছরে 24 মার্কের আসছে। এই 14, 20, 24, 28 এর মধ্যেই থাকে সীমাবদ্ধ। ঠিক আছে, একটা, দুইটা, 3টা করে অঙ্ক দেয়। তো কেউ যদি মনে করে যে আমি অঙ্ক করব না, শুধুমাত্র থিওরি করব, প্রথম 3টা অধ্যায় এবং লাস্টের 3টা অধ্যায়, তাও সে মোটামুটি 4টা প্রশ্ন অ্যান্সার তো এমনিতেই করতে পারবে। সে 5টা উত্তর করতে হবে, 5টা করার সম্ভাবনা থাকবে। আর মাঝের 3টা অধ্যায় যখন আমরা অঙ্ক এবং থিওরি মিলাই করব, অঙ্কে যেহেতু একদম সলিড নাম্বার, হ্যাঁ, এর ভিতরে আর কোনো কাটাকাটি হয় না, লিখলে ঠিকঠাক মতন অঙ্ক হলেই মনে করছে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায়। যারা অঙ্ক ভালো বোঝে তাদের জন্য আবার সুবিধা আছে। ঠিক আছে, এই জন্য আমি চাচ্ছি যে কেউ যদি থিওরি পড়তে চায়, টানা প্রথম 3টা এবং লাস্টের 3টা অধ্যায় থিওরি পড়বে, তারপরে অঙ্ক যদি করতে চায় তো মাঝের 3টা অধ্যায় থেকে অঙ্ক করবে। তো এই কারণেই মনে করে যে সিরিয়াল মেনটেন না করে সিরিয়াল ভেঙে প্রথম 3টা শেষ করছি, তারপরে লাস্ট 3টা অধ্যায় শেষ করলাম। এখন আমরা পরবর্তীতে হচ্ছে 17 নম্বর ক্লাস থেকে 4র্থ অধ্যায় থেকে আবার শুরু করবো, 4র্থ, তারপর 5ম, 6ষ্ঠ দিয়ে এইভাবে শেষ করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে সবার সাথে আবার দেখা হবে।